Bismillahirrahmanirrahim. At first, talk my salam and Kodela all the student. My favorite educational institution, Imamganj School and College, and my favorite Upazila County, Upazila, and Rangpur district, and all over the educational institution, all class 9, 10 science student. Talk my salam, assalamu alaikum. And at first, I to Almighty, Creator of Allah, who has created all things. I personally appreciated Almighty Creator of Allah. Alhamdulillah Rabbul Alamin. Today আজকে আমি তোমাদের সুপ্রিয় ডিমাইডেবল লার্নার আজকে তোমাদের আমি পাঠদান করব শ্রেণী নবম এবং দশম শ্রেণীর বিষয় হচ্ছে জীববিজ্ঞান অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জীবনী শক্তি ইংরেজিতে যাকে বলে বায়ো এনার্জেটিক। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের সবাদ শোষণের 4টে ধাপের মধ্যে একটা ধাপ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপটা। যে সবাদ শোষণের আমাদের যে ধাপগুলো ছিল, আজকে আমাদের ক্লাস হবে সবাদ ও অবাদ শোষণের ধাপসমূহের আলোচনা। অবাধসমূহের ধাপসমূহের বিক্রিয়া সহ বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা। টুডে মাই ডিয়ার লার্নার, টুডে মাই লেসন্স রিলেটেড অর্থাৎ আজকের পাঠ হবে আমার আজকের পাঠদানের বিষয় হবে আজকের পাঠদানের বিষয় এইটা কি হচ্ছে। আজকের পাঠদানের বিষয়টা হচ্ছে অ্যারোবিক অ্যান্ড স্টেপ অফ দ্য অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রিয়াকশনস, all steps with the reaction, steps of the all reaction and detailed discussion. So my dear learner, আজকে যারা আমার ক্লাস তোমরা ফলো আপ করতেছো তাদেরকে আমি একটি বিষয় বিনীতভাবে উদাহরণ আহ্বান করব। যেহেতু এই অধ্যায়টা অর্থাৎ নাম্বার 4 চ্যাপ্টার জীববিজ্ঞানের বায়ো এনার্জেটিক, এই অধ্যায়টা সম্পূর্ণরূপে আমাদের উপরে যখন তোমরা ক্লাসে যাবে তখন বায়োকেমিস্ট্রি এবং প্লান্ট ফিজিওলজি একটা সাবজেক্ট আছে, যে বায়োকেমিস্ট্রি এবং প্লান্ট ফিজিওলজি, দিস ইজ দ্য ভেরি মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট ইন দ্য অল ওভার দ্য কান্ট্রি। সেটা পৃথিবীর বিখ্যাত যারা বিজ্ঞানী আছে তারা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্লান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট। এগুলো অত্যন্ত জানার বিষয় এবং এগুলো শিখে আগামী আমরা একটি জাতিকে অনেক কিছু আমরা কন্ট্রিবিউশন করার আমাদের অপরচুনিটি আছে। সো মাই ডিয়ার লার্নার, তাই বলবো এই অধ্যায়টা আজকে যেহেতু আলোচনা আমি প্রায় কয়েকটা ক্লাস থেকে আলোচনা করতেছি, আশা করবো আজকের ক্লাসে আমি আলোচনা শেষ করে দেব। গত ক্লাসে আমি বলছিলাম এক অণু গ্লাইকোলাইসিস ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড। সবাদ শোষণের ধাপ যেটা ছিল তাদের মধ্যে একটা ধাপ সবাদ শোষণের ধাপগুলো ছিল সবাদ শোষণের ধাপসমূহ 4টি ছিল। এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস। অলরেডি ইউ হ্যাভ ডিসকাশন ফিনিশ অফ দ্য গ্লাইকোলাইসিস। ইতিমধ্যে আমরা গ্লাইকোলাইসিস এই ধাপটা আলোচনা শেষ করেছি। আজকের আলোচনা হবে আমাদের 2 নম্বর, যেটা হচ্ছে এসিটাইল কোয়ে ফর্মেশন। ইংরেজি হচ্ছে এসিটাইল কোএনজাইম ফর্মেশন। এসিটাইল কোএসিসটি। 3 নম্বর হচ্ছে কার্ব সাইকেল, ক্রেবস চক্র
বিপদ 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষিপ্ত নাম হচ্ছে ইটিএস। ইটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার, বাংলা এটাকে বলা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। মাই ডিয়ার লার্নার, অলরেডি হ্যাভ ডিসকাশন দ্য গ্লাইকোলাইসিস টোটাল স্টেপটা আমি আলোচনা করেছি গত ক্লাসে। আজকের ক্লাসে যেটা আলোচনা হবে সেটা হবে আমাদের অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। আজকে আমরা করব 2 নম্বর ধাপ, ধাপ 2, যেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। অ্যাসিটাইল কোয়ে ফরমেশন কথাটির অর্থ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এনজাইম সৃষ্টি। ধাপ 2, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। ধাপটা আলোচনা। এই ধাপে কি ঘটে সেটা আমাদের জানতে হবে, কি কি উৎপন্ন হয় সেটাকে জানতে হবে। তাহলে আমাদের সুস্পষ্টভাবে বোঝাতে গেলে আগে আমাদের জানতে হবে যে অ্যাসিটাইল কো ফরমেশনে আমরা যেখানে গ্লাইকোলাইসিস বিক্রিয়ার শেষে আমাদের কি উৎপন্ন হয়েছিল, গ্লাইকোলাইসিস বিক্রিয়ার শেষে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এই ধাপে যাব। এই ধাপে যে ঘটনাটা ঘটবে, এই ধাপে গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় গ্লাইকোলাইসিস বিক্রিয়ার শেষে মাই ডিয়ার লার্নার, বিক্রিয়ার শেষে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের উৎপন্ন হবে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে। তো মাই ডিয়ার লার্নার, তোমার এমসিকিউতে জানার জন্য আমাদের অবশ্যই পাইরুভিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে। সেখানে C3H4O3, এটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড। দিস ইজ দ্য সিম্বল অফ দ্য পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। আর না, দিস ইজ দ্য ফর্মুলা অফ পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। তাহলে কি উৎপন্ন হবে? গ্লাইকোলাইসিস বিক্রিয়া শেষে আমরা দেখছিলাম কি 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে শুরু হবে আমাদের এই অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বিক্রিয়াটা। এখানে কি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু নাড উৎপন্ন হবে, NADH2, 2 অণু নাড উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা সম্পূর্ণরূপে কি সাইটোপ্লাজমে ঘটে থাকে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে বিক্রিয়াটা কীভাবে লিখতে পারি? মাই ডিয়ার লার্নার, দেখ বিক্রিয়াটা এরকম হবে। বিক্রিয়াটা হবে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু, এটা হচ্ছে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের কি কি উৎপন্ন হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে 2টা কার্বন ডাই অক্সাইড, প্রথমে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এবং 2 অণু প্লাস 2 অণু নাট উৎপন্ন হবে। তাহলে উই নো দ্যাট যে 2 অণু নাট ইজিক্যাল টু কত? 1 অণু নাট ইজিক্যাল টু
এটা আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার স্টেপ 2, মানে ধাপটা 2 এটা শেষ হলো। তাহলে এই ধাপের শেষে কী কী উৎপন্ন হলো? এই ধাপের শেষে এই তিনটা জিনিস উৎপন্ন হলো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএ এবং 2 অণু নাট। এই নাটটা কী হবে? ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে আমাদের নাটটা কী হবে? বিজারিত হবে। বিজারিত হয়ে সেটা কিসে পরিণত করবে? বিজারিত হয়ে সেটা আমাদের এটিপি উৎপন্ন করবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম, মাই ডিয়ারেবল লার্নার, গত ক্লাসে দেখছিলাম যে গ্লাইকোলাইসিস বিক্রিয়া শেষে 4 অণু এটিপি উৎপন্ন হয়, তার মধ্যে 2 অণু এটিপি ক্ষয় হয় বা ব্যয়িত হয়, তার আবার 2 অণু নাট উৎপন্ন হয়। তাহলে 2 অণু নাট ইজিক্যাল টু অ্যাসিটাইল কোএ। আমরা জানি যে 1 অণু নাট, উই নো দ্যাট যে 1 অণু নাট ইজিক্যাল টু নাট, এটা এভাবেও লিখতে পারো, 1 অণু নাট ইজিক্যাল টু 3 অণু এটিপি। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসিটাইল কোএ এনজাইমে কয় অণু নাট উৎপন্ন হচ্ছে? 2 অণু নাট। তাহলে 2 গুণন 3, তাহলে 3 দুগুণে 6 অণু এটিপি উৎপন্ন হলো। তাহলে আমরা এই পর্যন্ত 2টা ধাপে কি পাইলাম? গ্লাইকোলাইসিসে পাইলাম কয় অণু? গ্লাইকোলাইসিসে পাইলাম আমরা 8 অণু, আর এখানে পেলাম 6। তাহলে 2টা ধাপে হলো আমাদের 14 অণু। এখন আমাদের স্টেপ 3, আমাদের অলরেডি উই হ্যাভ ফিনিশ ডিসকাশন 2 স্টেপ, 2টা স্টেপ আমাদের আলোচনা শেষ। এখন স্টেপ 3 আমি বিক্রিয়া শেষে এটা উৎপন্ন হয়, এটা আমি রেখে দিলাম যে গ্লাইকোলাইসিস বিক্রিয়া শেষে আমাদের কি কি উৎপন্ন হচ্ছে। আমাদের স্টেপ 3 হচ্ছে স্টেপ 3 অর্থাৎ ধাপ 3, সবাত শোষণের ধাপ নম্বর 3। কোন শোষণে? সবাত শোষণে। তো সবাত শোষণের ধাপ নম্বর 3-এর নাম হচ্ছে কার্ব সাইকেল অর্থাৎ কেব্রোস চক্র। কেব্রোস চক্র, এই চক্রটা একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ, তার নাম হচ্ছে ইংরেজ প্রাণ রসায়নবিদ তার নাম হচ্ছে চার্লস হ্যান্স কেব্রেস। তাহলে আমরা প্রাণ রসায়নবিদ জানি, আমরা বায়োকেমিস্ট, যারা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় বায়োকেমিস্ট। তাহলে ইউনিভার্সিটিতে, বাংলাদেশে আমাদের এখন পাবলিক ইউনিভার্সিটিতে যেগুলো সাবজেক্ট আছে, বায়োকেমিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে বায়োকেমিস্ট্রি অত্যন্ত একটা দামি এবং মূল্যবান সাবজেক্ট সায়েন্স স্টুডেন্টদের জন্য। তাহলে ইংরেজ প্রাণ রসায়নবিদ যিনি ছিল, তার নাম ছিল স্যার হ্যান্স কেব্রোস, এই চক্রটি আবিষ্কার করেন। আবিষ্কার করেন বলে স্যারের নাম অনুসারে এই চক্রের নামকরণ হয়েছে। স্যারের নাম ছিল কি? স্যার হ্যান্স কেব্রেস। এই জন্য স্যারের নাম অনুসারে এই চক্রের নামকরণ করা হয়েছিল নামকরণ করা হয়েছিল কেব্রোস চক্র, বা এটাকে যদি আমরা বলি তাহলে কার্ব সাইকেল। ঠিক আছে? তাহলে এখন যখন এই চক্রের নামকরণের সার্থকতা আসলো, কেন নামকরণ করা হয়েছিল? ইংরেজ যে বায়োকেমিস্ট ছিল তার নাম ছিল স্যার হ্যান্স কেব্রোস, এই চক্রটি আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে এই চক্রটির নামকরণ করেছিল মাই ডিয়ারেবল লার্নার। কী নামকরণ করা হয়েছিল? কেব্রোস চক্র। এখন কেব্রোস চক্রে কী ঘটবে সেটা আমাদেরকে জানতে হবে, যে কেব্রোস চক্রে আলো ঘটনাটা কী ঘটে। কেব্রোস চক্রে প্রথমে আমাদের অ্যাসিটাইল কো, এই অ্যাসিটাইল কোটা কী করবে? আমাদের অ্যাসিটাইল কোটা প্রথমে কী হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে। মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে এবং কী করবে? প্রথমে কেব্রোস চক্রে প্রবেশ করে, তারপরে কী করবে? মাইটোকন্ড্রিয়ায় সেটা প্রবেশ করবে। তাহলে এই যে
দুই নম্বর ধাপটা ছিল আমাদের এসিটাল কো ফর্মেশন, সেখান থেকে আমরা 2 অণু এসিটাল কো উৎপন্ন হলো। তাহলে এই ধাপে দেখো, এই ধাপে বলে কি মানে স্যার সায়েন্স কেব্রোস স্যারের যে চক্র, এই ধাপে অর্থাৎ কেব্রোস চক্রে কি করবে, এসিটাল কোয়ে এনজাইমগুলো যেগুলো আছে, এসিটাল কোয়ে কি করবে, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস, দিস ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে কি, এসিটাল কো মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে। এই জন্য বলা হচ্ছে এই ধাপের সকল বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। যদি তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি তোমাদেরকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ যেটা আমরা বলে থাকি বহু নির্বাচনী প্রশ্ন, যদি প্রশ্নপত্রে তোমাদের থাকে যে কেব্রোস চক্রটি কোষের কোথায় ঘটে থাকে, অপশন থাকলো সাইটোপ্লাজম, অপশন থাকলো কোষ গহ্বর, অপশন থাকলো প্লাস্টিড, অপশন থাকলো মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের কত নম্বর অপশন অ্যান্সার হবে, 4 নম্বর অপশন কি, মাইটোকন্ড্রিয়া। এটা এমসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এই ধাপের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হবে। এই ধাপের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হবে। মাইটোকন্ড্রিয়া, আমি বারবার বলতেছি, মাইটোকন্ড্রিয়া যে পাওয়ার হাউস অফ সেল, মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। তাহলে আমরা কি পেয়েছিলাম যে এসিটাল কোএনজাইম ধাপে কি উৎপন্ন হচ্ছে, 2 অণু এসিটাল কোয়ে, 2 অণু নাট, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন যেটা আমাদের মেইন রিয়াজেন্ট, সেটা হচ্ছে কি এসিটাল কো। এই ধাপ মানে এসিটাল কো ফর্মেশন ধাপের শেষে এসিটাল কোয়ে উৎপন্ন হয়েছিল 2 অণু। তাহলে এই ধাপে দেখেন মাই ডিয়ার লার্নার, এই ধাপে এক অণু, এই ধাপে এক মোল এসিটাইল কোয়ে, এই ধাপে 1 মোল এসিটাইল কোয়ে থেকে কি উৎপন্ন হবে আমাদের, 2 অণু। প্রথমে আমাদের 2 মোল হবে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হবে 3 অণু 1 অণু, শুধু এই যাবে 1 মোল এসিটাইল কোয়ে, মানে কি 1 অণু এসিটাইল কোয়ে থেকে। ঠিক আছে, 1 অণু এসিটাইল কোয়ে থেকে কি উৎপন্ন হচ্ছে আমাদের, 1 অণু এসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু নাট, 1 অণু ফাট। আমি প্রতিদিন এগুলো তোমাদের অ্যাব্রিভিয়েশনগুলো বলছিলাম। নাটের অ্যাব্রিভিয়েশন হচ্ছে নিকোটিনামিন, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইডেট, পি থাকলে ফসফেট আর এইচ থাকলে হাইড্রোজেন। ফাট হচ্ছে ফ্লাভিন, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইডেট, ফসফেট, এগুলো আলোচনা করেছিলাম। এবং 1 অণু জেটিপি উৎপন্ন হয়, 1 অণু জেটিপি হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে মাই ডিয়ার লার্নার, এটা 1 অণু থেকে উৎপন্ন হয়। আসলে আমাদের বিক্রিয়ার শেষে এসিটাল কো বিক্রিয়ার শেষে কত অণু এসিটাল কোয়ে ফর্মেশন হয়েছিল, 2 অণু এসিটাল কোয়ে ফর্মেশন হয়েছিল। এখানে আমরা দেখো 1 অণু এসিটাল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু নাট এবং 2 অণু 1 অণু ফাট এবং 1 অণু জেটিপি উৎপন্ন হচ্ছে। কিন্তু আমাদের টোটাল উৎপন্ন হয়েছিল 2 অণু এসিটাল কোয়ে। কোথায়, এসিটাল কোয়ে সৃষ্টি ধাপে। তাহলে আমরা এখন 2 অণু থেকে কতটুকু উৎপন্ন হবে সেটা বের করব। ডিয়ার লার্নার, দেখো 1 অণু 1 মোল আমাদের এসিটাল কোয়ে থেকে, 1 এসিটাল কোয়ে থেকে সৃষ্টি হচ্ছে কত আমাদের, 2 অণু, 2 মোল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড,
3 মোল হচ্ছে নাট, তারপরে হচ্ছে 1 মোল হচ্ছে তোমার ফাড, আর 1 মোল হচ্ছে জিটিপি। তাহলে এই টোটালটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 অণু, তাহলে 2 মোল অ্যাসিটাইল কোয়া থেকে উৎপন্ন হবে। তাহলে কী হবে তখন একটু নিচে দেই, প্রত্যেকটা যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 মোল অ্যাসিটাইল কোয়া থেকে সৃষ্টি হবে। তাহলে 2 গুণন 2 সমান 4 মোল কার্বন ডাইঅক্সাইড। তারপরে 2 গুণন 3 অর্থাৎ 6 মোল হচ্ছে নাট, 6 মোল নাট। আর 2 গুণন 1 তাহলে 2 মোল হচ্ছে ফাট, 2 মোল ফাট। আর 2 গুণন 1 ইজিক্যাল টু 2 মোল উৎপন্ন হচ্ছে আমাদের জিটিপি। মাই ডিয়ার লার্নার, এখন আমরা এগুলোকে এটিপিতে রূপান্তরিত করব। এটা চতুর্থ ধাপে গিয়ে দেখো আমরা হিসাব অলরেডি 40 অণু কী হলো আমাদের 14 অণু। প্রথম ধাপে কী হয়েছে, গ্লাইকোলাইসিসে 8 অণু এটিপি উৎপন্ন, মানে 10 অণু এটিপি উৎপন্ন হয়েছিল, তার মধ্যে 2 অণু হচ্ছে খরচ। 2 অণু যেহেতু খরচ হয়ে গেছে, ছিল কত আমাদের 8 অণু এটিপি। আর আমাদের অ্যাসিটাইল কোফরমেশন সেই ধাপে উৎপন্ন হলো 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু কি নাট উৎপন্ন হলো। এবং তাহলে আমরা এখন কি পাইলাম, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হলো, কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি। অ্যাসিটাইল এনজাইমে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, তাহলে অ্যাসিটাইল এইটার হিসাব আগে বের করি আমরা। তাহলে হচ্ছে আমাদের 6 অণু নাট উৎপন্ন হচ্ছে, 6 অণু নাট ইজিক্যাল টু 6 গুণন 3 এটিপি, তাহলে 18 অণু এটিপি। তারপরে উৎপন্ন হচ্ছে তোমার 2 অণু ফাট, 2 অণু ফাট ইজিক্যাল টু 2 গুণন 2, 1 অণু ফাট সমান 2 অণু এটিপি, তাহলে 2 দুগুণে 4 এটিপি। আর 2 অণু জিটিপি ইজিক্যাল টু 2 গুণন 1 সমান 2 এটিপি। তাহলে মোট কী হচ্ছে দেখো, যদি তোমাদের প্রশ্ন আলাদাভাবে আসে, তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে 3 4 18 আর 4 22 আর 2 24 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কত, 2 দুগুণে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যদি বলা হয় যে কেব্রস চক্রের শেষে কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে, কেব্রস চক্রের শেষে আমাদের 24 অণু 20 মোল এটিপি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা ভেঙে সমস্ত নাটগুলোকে কী করলাম, এটিপিতে রূপান্তরিত করলাম, ফাটগুলোকে এটিপিতে উৎপন্ন করলাম, জিটিপিগুলোকে উৎপন্ন করলে টোটাল এটিপি হলো 24 অণু এটিপি। ঠিক আছে মাই ডিয়ার লার্নার। আর কেব্রস চক্রে যদি বলা হয় এই বিক্রিয়া শেষে কত অণু আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কেব্রস চক্র শেষে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 4 মোল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, 4 মোল কার্বন ডাইঅক্সাইড। আমরা তাহলে 3টে চক্র বুঝে গেলাম, 3টে স্টেপ বুঝে গেলাম। এখন হচ্ছে চতুর্থ স্টেপটা কি, সেটার নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আসলে এই ধাপে কোনো কিছুই হয় না, উপরোক্ত যে 3টা ধাপ ছিল সেই ধাপগুলোতে মাই ডিয়ার লার্নার, চতুর্থ ধাপে কোনো কিছু উৎপন্ন হবে না, এখানে জারিত এবং বিজারিত হবে। উপরোক্ত 3টা ধাপ কী ছিল, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোফরমেশন এবং সার হ্যান্স কেব্রস সারের যে চক্রটা কেব্রস চক্র, এই 3টা ধাপ। সবচেয়ে বিশাল বড় ধাপ হচ্ছে আমাদের কেব্রস চক্র। তো এখন ইটিএসে কী হচ্ছে আমাদের দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
বা এটাকে বলা হচ্ছে আমরা ইটিএস, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন প্রবাহতন্ত্রে কী কী উৎপন্ন হবে আমাদের? ইলেকট্রন প্রবাহতন্ত্রে দেখো উপরোক্ত যে তিনটি ধাপে, কী কী ধাপ? উপরোক্ত তিনটি ধাপে যে ধাপগুলো আলোচনা করুন, কী কী ধাপ? তিনটি ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে এসিটাইল কোয়ে ফরমেশন, এবং সার্চ অ্যান্ড কেব্রসের যে সাইকেলটা আছে তার নাম হচ্ছে কেব্রস সাইকেলে, যেগুলো কি নাট NaTH2 এটা বিজারিত হবে, বিজারিত রূপ হচ্ছে NAD নাট, ঠিক আছে, নাট। এবং ফাড এর বিজারিত রূপ হচ্ছে APD ফাড, ঠিক আছে। উপরোক্ত তিনটি ধাপে গ্লাইকোলাইসিস, নাট, ফাড, জিটিপি, এইগুলো কী হবে? এগুলো বিজারিত হয়ে এটিপি উৎপন্ন করবে, ঠিক আছে। অর্থাৎ কী বলা হয়? রিডাকশন, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, যেটাকে বলা হয় জারিত ও বিজারিত হয়ে এটিপি উৎপন্ন করবে, অন্য কিছু ঘটনা এখানে আর কিছু ঘটে না, ঠিক আছে। তাহলে এটা ধাপ সাধারণত কী হচ্ছে? উপরোক্ত যে তিনটি ধাপে উৎপন্ন হয়। তাহলে সবার শেষে আমরা কী পেলাম? 38 অণু এটিপি উৎপন্ন হয়। তার মধ্যে কী পেলাম? কেব্রস চক্রে পেলাম 12, এসিটাইল কোষ এই চক্রে পেলাম কত অণু? গ্লাইকোলাইসিস উৎপন্ন পেলাম 8 এটিপি। আমি হিসাব রেখা বের করেছিলাম। এসিটাইল কোয়ে ফরমেশনে পেলাম 6 এটিপি, আর কেব্রস চক্রে পেলাম 24 এটিপি। তাহলে মাই ডিয়ার ব্রাদার, 24 আর 8 হচ্ছে কত? 32, 32 আর 6 38। তাহলে মোট কেব্রস চক্রে আমাদের সবার শ্বসনের মোট 4টি ধাপ নয় তো 3টি ধাপে উৎপন্ন হলো 38 অণু এটিপি। আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কি? এই ধাপে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর এই ধাপে হচ্ছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে 4 আর 2 মোট কত অণু উৎপন্ন হচ্ছে? 6 অণু। তাহলে সবার শ্বসনের শেষে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 38 অণু এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। মাই ডিয়ার লার্নার, যেহেতু হিসাব রেখাটা যদি আমার বুঝিয়ে দিতে হয় তাহলে আগামী ক্লাস পর্যন্ত বুঝিয়ে দেবো। আজকে তো আমাকে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ক্লাসের জন্য পাঠিয়েছে। আমাদের ক্লাসের সময় অবশ্যই অলরেডি শেষ হয়ে গেছে। আমার সম্মানিত স্যার, আমার ডাইরেক্ট স্যাররা, ওনারা অপেক্ষা করতেছে আমার ক্লাসের জন্য। এই জন্য আমাকে ক্লাস ছেড়ে দিতে হবে, কিছুক্ষণের মধ্যে আমাকে ক্লাস ছেড়ে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে শুভকামনা থাকবে, অনাবিল অবিরত নিরন্তর ভালোবাসা থাকবে। এই বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে তোমরা পড়াশোনা করো এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী জনাব শেখ হাসিনা এমপি মহোদয় এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয়, ওনার যে আন্তরিক প্রচেষ্টা করে, যে ডেভেলপমেন্টের প্ল্যান করে, যে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই যে শিক্ষকদের দ্বারা যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতেছে বিভিন্ন আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ মহোদয়ের মাধ্যমে, এবং আমাদের যে শিক্ষকদের যে আমরা পরিশ্রম করতেছি, পরিশ্রমের সার্থকতা তখনই আসবে যখন তোমরা অনলাইন ক্লাসগুলোকে অবহেলা না করে ক্লাসগুলোকে কী করবে? গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। এবং জানি না কবে আমাদের এই বৈশ্বিক মহামারী শেষ হবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে কি অন্তঃস্থল থেকে কি প্রার্থনা করি, আল্লাহ যেন খুব দ্রুত গতিতে এই বাংলাদেশকে সহ পৃথিবীকে একটি সুস্থ পৃথিবীতে ফিরিয়ে দেয়। তার জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে। আজ আমার ক্লাস এই পর্যন্ত শেষ। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সুস্থ সুন্দর নিরাপদে থাকো। আবারও তোমাদেরকে সালাম জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।